ববি হাজ্জাজ, হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, বিশেষ অভিযান চলবে তল্লাশি। এসবি আশঙ্কা করছে যে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়টিকে কেন্দ্র করে অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে পতিত সরকার। এবং এই যে দলটিকে আসলে বাংলাদেশ থেকে প্রায় বিতাড়িত বলা চলে, তাদের কিছু নেতাকর্মী এই সময় নানানভাবে সরকারি বেসরকারি স্থাপনায় তারা হামলা চালাতে পারে, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে, এবং এটির কারণে তারা একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে। কি মনে করছেন যে সেই সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে এই জুলাই মাস বা অগাস্ট মাসের শুরুর দিকটাকে কেন্দ্র করে তাদের আছে কি নেই? জি, ফার্স্ট এন্ড ফরমোস্ট তাসনিফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আজকে আমার বিজ্ঞ ভাইয়েরা যারা আছেন প্যানেলে এবং ডিবিসি সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, যে কোনো পতিত শক্তি চেষ্টা তো করতেই থাকবে, তাদের চেষ্টা অব্যাহত থাকবে। তারা কোনো ধরনের অস্থিতিশীলতার একটা অবস্থান যদি তৈরি করতে পারে, এবং সেই হিসাবে আওয়ামী লীগের যত লোকজন রয়ে গেছে এবং তাদের অনেক পরিমাণ অর্থ তারা নিশ্চয়ই এখনও ধরে রাখতে সক্ষম হয়েছেন, যার মাধ্যমে তারা কিছু অস্থিতিশীলতা তৈরি করার অবস্থানে নিশ্চয়ই থাকবেন। তবে আমি আমার পার্সোনাল কথা বলছি, আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পতিত স্বৈরাচারদের এমন কোনো শক্তি আছে যেটার মাধ্যমে আসলে পুরো দেশকে তারা আবার অন্য কোনো কিছু একটা পথে নিয়ে যেতে পারে। এরকম শক্তি আমি অ্যাটলিস্ট বাস্তবিকভাবেই মনে করি না। আমি যেটা মনে করি যে তাদের অনেক প্রচেষ্টা থাকবে, এবং এই প্রচেষ্টাগুলোর ভেতরে যদি আমরা বাতাস দেই বা আমাদের ভেতরের অনেক সেকশনস বাতাস দেয়, তাহলে অনেক কিছু হয়তো দুর্ঘটনা ঘটতে পারবে। যেমন আপনি মাননীয় প্রধান উপদেষ্টার কথা বললেন বা সরকারের কথা বললেন যে গোপালগঞ্জে আক্রমণের মাধ্যমে এবং গোপালগঞ্জে যে আপনার ইন্টেলিজেন্স ফেইলিয়ার, এই দুটোর কথা বললেন। তো গোপালগঞ্জে ইন্টেলিজেন্স ফেইলিয়ার কিছু দূর ছিল, এটা আমি মানতে রাজি আছি, কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট তো আমি পাই না, আমি ধরে নিচ্ছি কেউ জানেন না। কিন্তু আসলে ইন্টেলিজেন্স রিপোর্টের কি খুব বেশি প্রয়োজন ছিল বুঝবার জন্য যে গোপালগঞ্জে আপনি যাবেন, আপনি মুজিববাদ মুর্দাবাদ, তারপর প্রমিনেন্ট ইউটিউবাররা প্রচারণা শুরু করবেন যে 32 নম্বরের মতো মুজিবের মাজার ভেঙে চুরমার করে দেবেন, এবং সেখানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, এটা মানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে এটা জানবার জন্য বোধহয় ইন্টেলিজেন্স রিপোর্টের দরকার ছিল না, মানে এত গর্ধব তো কারোরই হবার কথা না। সো তাহলে এখানে আমরা দেখছি যে পরিষ্কারভাবে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা নতুন রাজনৈতিক দল বলেন বা সরকারের ভেতরের সরকারের সাথে সংযুক্ত কোনো একটা অংশীদারদের একটা প্রচেষ্টা ছিল কোনো একটা ঝামেলা পাকাবার। কারণ নর্মালি এই জিনিসটা আমরা দেখে থাকি যে কোনো ধরনের আসলে শক্ত কোনো ঝামেলার সম্মুখীন যখন দেশ হয়, তখন সেটা সরকার জনগণকে একদম ঢালাওভাবে না জানিয়ে ট্যাকেল করতে চেষ্টা করে। কারণ জনগণকে ঢালাওভাবে জানালে এখানে প্যানিক তৈরি হতে পারে, এটার মাধ্যমে অনেক দুরবস্থার নতুন সারা দিয়ে উঠতে পারে। প্যানিকের কথা বলছেন ববি হাজ্জাজ, এই 11টা দিনকে এসবির যে কর্মসূচি সেখানে বলা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন সব ধরনের যোগাযোগ মাধ্যমে আসলে এটি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, মিডিয়াগুলোতে ঢালাওভাবে এটি প্রচার হয়েছে। এই বিশেষ গুরুত্বপূর্ণ সময় কিংবা সর্বোচ্চ সতর্কতা হঠাৎ করে বাংলাদেশে জারি করা হলো, সবকিছু মিলে প্যানিকটা কি আরো বাড়ছে বলে মনে করেন? মানে আমার কাছে মনে হয় যে জিনিসটা যেভাবে করা হচ্ছে এখানেও আসলে কিছু প্রশ্ন তোলা উচিত। যেমন মনে করেন গোপালগঞ্জের পরে আরও যে কয়টা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গায় যেই ধরনের মব তৈরি হয়েছে, এবং এখানে আমি ধরেই নিচ্ছি, আমি পুরোপুরি মানছি যে এই মবগুলোর ভিতরে আওয়ামী দোসররা ছিল। 500 জন মবের ভিতরে 5টা 10টা আওয়ামী দোসর ছিল। কিন্তু এই মবের শক্তি কে তৈরি করে দিয়েছে? এই মবকে প্রেশার গ্রুপ পরে তালি বাজিয়েছে 12 মাস কারা। সো এই ঝামেলাগুলো জোরপূর্বক সৃষ্টি করা হয়েছে। যে আজকে আপনি আলোচনার ভিতরে একটা কথা বললেন যে এই জুলাই সনদ আসছে, এগেন আমি জানি আপনি এই টপিক আসেনি, বাট তবু আমি জাস্ট উত্থাপন করছি যে জুলাই সনদ আসছে, একটা গ্রুপ অলরেডি বলা শুরু করেছে আমরা মানি না, যদিও ওই গ্রুপও কিন্তু প্রত্যেক দিন, আজকেও এই মুহূর্তে একটু আগে হয়তো মিটিং শেষ হয়েছে, এই মিটিং শেষ হওয়া পর্যন্ত ওই গ্রুপের আপনার রিপ্রেজেন্টেটিভরা ওই মিটিংয়ে ছিল। সো তাহলে তারা কি করছে ওই মিটিংয়ে? তাহলে মিটিং বর্জন করুক, হেঁটে চলে যাক। আর আপনি একটা গোষ্ঠী বা একটা গ্রুপ হেঁটে চলে গেলেই বাকি সবার একটা কনসেনসাস বাতিল হয়ে যাবে। সো এই জায়গাগুলোতে আমরা ক্রমাগত দেখছি। প্রথম স্টেপটা ছিল ইসলামী আন্দোলন নামক একটা দল, যারা আপনার পতিত স্বৈরাচারের দ্বারা আপনার অ্যারেঞ্জ প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নির্বাচনে অংশীদার ছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশীদার ছিল। তারা হঠাৎ করে
একটা একটা এমন একটা আবরণ তৈরি করা হলো যে স্বৈরাচারের সবচেয়ে বড় শত্রু তারা ছিল, এরকম একটা আবরণ তৈরি করে তারা জামাত এবং এনসিপি আরো কয়েকটা দলের সহযোগিতা নিয়ে সারওয়ার্দী উদ্যানে বড় একটা সমাবেশ করলো। সেই সমাবেশে তারা প্রথম ডাক দিল যে পুরা পিআর সিস্টেম ছাড়া আমরা খেলবো না। সো এই যে আমরা আমাদের মতো চাই তাছাড়া হবে না, এটার একটা ঝামেলার প্রথম ডাকটা কিন্তু অফিশিয়ালি ওই স্টেজ থেকে হচ্ছে, যেটা মাসখানেক আগে। আসলে আমাদের ভেতরেও জোরপূর্বক এক ধরনের ঝামেলা তৈরির চেষ্টা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে দুঃখজনক এবং আশঙ্কাজনক যে সরকারের ভেতরে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন এরকম অনেক ব্যক্তি বিশেষ আছেন যারা হয়তো এটা পুশ করতে চেষ্টা করছে। যেমন আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, 2-3 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের অফিসিয়াল মিটিং হলো। ওই মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলে দিলেন একটা তারিখের ভেতরে, মানে কয়েকদিনের ভেতরে এবং স্পেসিফিক একটা তারিখের ভেতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু তারপরে এবং এগেন আমি বলি মিটিং এর মেজরিটি সময়টা এইটা বলার পর এটা নিয়ে শুধু আলোচনা হয়েছে, অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ওই মিটিং এর প্রেস রিলিজে এই টপিকটাই উত্থাপন করা হয়নি এবং তারপর থেকে সরকারের পক্ষ যারাই টক শো বা কোথাও কথা বলছেন তারা এটা পুরোপুরিভাবে এড়িয়ে যাচ্ছেন বা বলছেন কথাটা ভুল বলা হয়েছে। দ্বন্দ্ব দেখতে পাচ্ছি আমরা। গোলাম সারোয়ার মিলন, একটু আপনার কাছে আসি। এই যে সহিংসতার শঙ্কা করছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে হঠাৎ করে, সেই 11 দিন এক ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ সময় হিসেবেও আমরা চিহ্নিত করতে দেখেছি। হঠাৎ করে আসলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই আওয়ামী লীগকে নিয়ে পুলিশ নড়ে চড়ে বসলো, সেটির পেছনেও আসলে কোনো কারণ দেখতে পাচ্ছেন কি? ধন্যবাদ আপনাকে এবং আজকে আমার সাথে উপস্থিত সহ-আলোচক হাবিব ভাই এবং ববি হাজ্জাজ এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটে যারা আছি তাদেরকে রক্তিম শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটা এনেছেন যে 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যে সতর্কতার কথা বলা হয়েছে, আমি মনে করি যে এটা একটা প্যানিক সৃষ্টি করার অপপ্রয়াস। এই কারণ যারা প্যানিক করবে তারা 8ই আগস্টের পরেও করতে পারে। সুতরাং এইখানে একটি কথা প্রসঙ্গক্রমে বলতেই হয়। দেখেন, নেতৃত্ব তার যদি উইজডম না থাকে, অর্থাৎ বাংলায় যাকে বলে প্রজ্ঞা, এবং তার যদি স্যাগাসিটি না থাকে, যার বাংলায় বলে পারদর্শিতা, এইটার অভাব থাকলে কিন্তু একটা দেশের নেতৃত্বে এটার অভাব থাকলে কিন্তু দেশের জনগণকে এটা খেসারত দিতে হয়। আমি ধরে নিলাম এখন রাজনৈতিক নেতৃত্ব নেই, ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্ব আসবে কিংবা নির্বাচনের মাধ্যমে সেটা থাকবে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে, আমরা এটা প্রত্যাশা করি। কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব, আমি তাকে শ্রদ্ধা রেখেই বলতে চাই, তার সাথে যারা আছেন আমার মনে হয় তাদের দূরদর্শিতার অভাব কিংবা পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্ট তো তাদের নেই। তো সুতরাং সেটা মানলাম তাদের দোষ না, যেহেতু তারা কোনো রাজনীতি বিলং করেন না। কিন্তু এই যেই কথাটা বলছে, এটা আমার কাছে মনে হচ্ছে সরকারের ভিতর থেকেই এটা পাবলিকলি এটাকে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, সংকটের একটা যে আবহ তৈরি করা, তারা এই ধরেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি কিংবা এসবির প্রতিনিধি সহ বিভিন্ন সাথে মিটিং করে নির্দেশনা দিয়েছেন, সেটা প্রকাশ করেন নাই। আইজি বলতেছে আমি এমন কোনো পাইনি, এটা স্পেসিফিক কোনো নির্দেশনা পাইনি। তো এই যে সমন্বয়হীনতা, আমার মনে হয় এইটা জনগণকে কিন্তু একটা অস্থিরতা এবং একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আমি যেটা বিনয়ের সাথে বলতে চাই, দেখেন, কিন্তু কোনো না কোনো ভাবে আবার এই সমন্বয়হীনতার সুযোগও আওয়ামী লীগ দিতে পারে কি? আমি একটা কথা বলি, আওয়ামী লীগকে আজকে আমি যেটা বলবো যে আমি এখানে ববি হাজ্জাজ সাহেবের সাথে সহমত পোষণ করে একটি জায়গায় আমার একটু দ্বিমতের জায়গা আছে। দেখেন, আওয়ামী লীগ শেখ হাসিনা পতিত স্বৈরাচার, ঠিক আছে, তা এটা আমি অনেক জায়গায় আপনার এখানে কিন্তু আমি লাস্ট যতবারই আসছি আমি বলেছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, যখন নাকি লন্ডনের বৈঠক হওয়ার আগের থেকে মাস্ট হওয়া উচিত এক। এবং আমি যেটা বলতে চাই যে এই অবস্থায় মানে এই নির্বাচনটা যদি না হয় এবং এই কথা বলে যে আওয়ামী লীগকে যেটা বলতে চাচ্ছেন, আওয়ামী লীগের ভিতর কি একটা শেখ মুজিবুর রহমানকে 71 পর্যন্ত তো অস্বীকার করার উপায় নেই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া সে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ঘোষণা দিয়ে বলেছিল অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তো ইতিহাস। 71-এর পরে শেখ মুজিবও ফ্যাসিস্ট হয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তার ধারাবাহিকতা আওয়ামী লীগের 15টা বছর তো অনেক কিছু করেছে। কিন্তু আমার কথা হলো আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, লুট করেছে, হত্যা করেছে, এর তো বিচার হতেই হবে।
এবং সংস্কার হইতে হবে। এখন পুরো আওয়ামী লীগকে আপনি একদিকে আজকে আপনিই বললেন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন চান, ডক্টর ইউনূস বলছেন, তাহলে এই অন্তর্ভুক্তিমূলক গিয়ে এখানে কি আওয়ামী লীগকে আসার সুযোগ দেওয়া হবে কিনা এটা জনগণের কাছে কিন্তু প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা অনেক সময় বলেছি যে 1959-এ একটা অর্ডিন্যান্স হয়েছিল যে এবডো ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, এর মাধ্যমে 24-এর পুরো পার্লামেন্টটাকে আপনি অ্যাবডো করে দেন, তাই তো এই বিচার চলুক। এর মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের দেখবেন মেইন যারা ছিল এরা আমি দামি নির্বাচনের মাধ্যমে যারা আসে এরা বাদ হয়ে যাবে। এক, 2 নম্বর হচ্ছে আমি এই পর্যায়ে যেটা কনক্লুড করতে চাই যে তারা যে কথাটা বললো ববি হাজার সাহেব, তাদের অর্থ আছে, তাদের ভারত আছে, তাদের আধিপত্যবাদী শক্তি তাদের সাথে আছে। আমরা এই যে বললেন যে কি 29 থেকে 8ই অগাস্ট, তারা কি 8ই আগস্টের পরে কিছু করতে পারে না? এখানেই তো আসলে প্রশ্ন। হাবিবুর রহমান হাবিব, এই যে তারা ভারতে বসে আছেন, ভারতে বসে তারা নানানভাবে অনেক ধরনের ষড়যন্ত্র করবার চেষ্টা করছেন, সেটি তো আসলে বারবার সবাই বলছেন, রাজনৈতিক দলগুলো বলছে, বিএনপিও বলেছে যে পতন হলেও আওয়ামী লীগ দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। সেক্ষেত্রে আসলে এই 11 দিন যখন বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ সতর্কতা জারি করা হলো, সেই সময়টাতে আওয়ামী লীগের আসলে হঠাৎ করে বাংলাদেশে বড় কোনো নাশকতা করার মতন সক্ষমতা এখন আছে কিনা, কিংবা আসলে যে ঐক্যের কথা আমরা বলছিলাম, সেই রাজনৈতিক দলগুলোকে আসলে ঐক্য ধরে রাখতে পেরেছে যাতে করে আওয়ামী লীগের মতন দল বড় কোনো ঘটনা না ঘটাতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসির সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক, আমার স্নেহধন্য সাবেক মন্ত্রী গোলাম মোস্তফা মিলন এবং ববি হাজ্জাজ, দুজনকে শুভেচ্ছা। আমার খুব পরিষ্কার বক্তব্য, আজকে যে কথাটা সরকারের পক্ষ থেকে এসেছে বা ইনফরমেন্টে এসেছে, এটার জন্য অনেকখানি আমরা দায়ী। এই যে আমাদের এই যে ক্ষমতা, এই যে দম্ভ, এই সমস্ত কারণেই তো আওয়ামী লীগের সুযোগটা পাচ্ছে যদি কোনো ঘটনা তারা ঘটিয়ে থাকে। আর এটা তো তারা করতেই পারে, ভারতে বসে করতে পারে, বিদেশ থেকে করতে পারে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই বাংলাদেশকে আবার পুরো পাকিস্তান বানানোর জন্য গোলাম আজমের চেষ্টা করে নাই, লন্ডনে বসে আলাদা সরকার গঠন করে নাই। সরকার গঠন করে তো সেখানে আবার বাংলাদেশ পুরো বানাতে চেয়েছিল। গোলাম আজম বহুবার সৌদি আরবকে স্বীকৃতি দিতে না করেছে। তারা পরাজিত শক্তি, তারা এটা করেছে। এখন আওয়ামী লীগ পরাজিত হয়েছে, এখন তাদের দেশের ভিতরে লোক আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। ভারত তাদের বন্ধু, ভারত আওয়ামী লীগের বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু না, আওয়ামী লীগের বন্ধু। তো তারা এখানে আছে। এখন আমাদের মধ্যে অনৈক্য, যখন আমরা একসাথে আন্দোলন করলাম, আমাদের জনগণ শহীদ হলেন, আহত হলেন, সাধারণ মানুষ আহত হলেন, গুটি কয়েক মানুষ আন্দোলনটাকে নিজেদের করে নিয়ে যেসব কথাবার্তা বলে, আওয়ামী লীগ উৎসাহিত হতেই পারে। চিন্তা করতে পারেন কি কথা বলে, বেগম খালেদার শাড়ি গহনাপত্র সব ভাগ করে দিয়ে আমরা অমুককে দিয়ে দেবো। আপনারা চিন্তা করতে পারেন যে টিনের চালে কাওয়া তারিখ যে আর আমি হস্তান্তর করতে পারলাম না। হাসিনা গেছে যে পথে, তারিখ দেবে সে পথে। চাঁদা ওঠে পল্টনে, চলে যায় লন্ডনে। শহীদরা কেটেছে খাল, কি জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙল। এদের কত, মানে এদের মানে সাহস কত, এটা বলতে পারে না। একদম বলছে যে বিএনপি হলো চাঁদাবাজ, বিএনপির চাঁদাবাজদের মার্কা জানিস। এই সমস্ত কারণেই সবচেয়ে বড় চাঁদাবাজ তোরা। চাঁদা দিয়েই ওদের যাত্রা শুরু হয়েছে। পুরো চড়তো বাসে, পুরো থাকতো মেসে, পুরো প্রাইভেট পড়াতো। আজকে গাড়ির বহর কোটি টাকা যেমন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি এখানে পরিষ্কার করে সরকারকে বলতে চাই, সরকার প্রধানকে বলতে চাই, সরকার উপদেষ্টাকে বলতে চাই, আর যেন এই অনিবন্ত দলের পিছনে যেন আর্মি ট্যাঙ্ক না, আর্মি না যায়। ওটা কী বলে আপনি, এটা ওই যে এই গাড়ি এপিসি এইসব গাড়ি নিয়ে যেন এদের পাহাড় না দেয়। এদের জন্য এই যে এরা যেটা করে বেড়াচ্ছে পদযাত্রা, কি দেশের জন্য, কি দেশের জন্য ওরা কথা বলছে। ওরা কোন কথাটা বলছে, কোন কথা আমার জিডিপি বাড়বে না, আমার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আসলে জনগণের কাছাকাছি যাবার জন্য তারা কি আমাদের এইভাবে কি আর্মি দিয়ে পাহারা দিয়ে কোটি করে, যারা নিবন্ধিত দল না, তাদের পিছনে যদি যায়, যেমন ওই সরকার বিদায় নিয়েছে, তার অপকর্ম, তার এই সমস্ত
অর্থনৈতিক যে কেলেঙ্কারিগুলি আছে অযথা খরচ করে তার জন্য বিচার হচ্ছে, এখন আরও হবে, এও কিন্তু বিচার হবে। তাই আমি সরকারকে বলবো এদের পিছনের জন্য আরও কোনো সাজোয়া যান এদের পিছনের জন্য না যায়। জি, কিন্তু এই মুহূর্তে নেত্রকোনা স্কুল বন্ধ করে দিয়ে পুলিশকে রাখা হয়েছে কি? এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে অবস্থা সেটি নিয়ে অনেক উদ্বেগজনক অবস্থা হবেই। আইন শৃঙ্খলা তো এখানে তাদের পুলিশকে দিয়ে বিগত সরকার যে অপকর্ম করিয়েছে তাদের মনের ভিতরে ভয় আছে। তারপরে এখন এই পুলিশ প্রশাসনের ভিতরে প্রচুর দুর্নীতিবাজ। এই আইন শৃঙ্খলার এই অবস্থায় আসলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, সেটিকে আসলে আমরা এটা আমি মনে করি এই সর্বোচ্চ সতর্কতার ব্যাপার নিয়ে বলবো। আমি শেষ করি, যেটা বলার কথা বলা হচ্ছে সেটা আমি বলবো যে আওয়ামী লীগ যদি পারে তাহলে আমি যেটা আজকের দিনে সম্ভবত তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি এবছর 15ই আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না যদি কিনা আপনি এখনো তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর না করেন। 15ই আগস্ট আনন্দ দিবস পালন করে মানুষ উল্লাস করে মানুষ নৃত্য করে মানুষ আসবে আপনার কাছে। এটা বিরতির সময় হয়েছে আমাদের। কাব্যশ্রী দল না হয়তো করে 15ই আগস্ট করে দোয়া মাহফিল করুক, আমরা যখন করতাম ওই সময়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের বক্তব্য রাখেন তখন আসলে যারা সাধারণ জনগণ আছেন তাদের উপর দিয়ে আসলে কি যাচ্ছে সেই জায়গাটিতে আমি আসতে চাই। জিপি ইস্পাত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত রাজখান দেখছেন। ববি হাজ্জাজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এটি তো সত্যি আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন এবং তাদের একটি আর্থিক শক্তি হয়তো আছে, সেটিকে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন কিনা? দেখেন, তারা আজকে থেকে না, গত অগস্ট মাসে যখন তাদের পতন ঘটে তার কিছুদিন পর থেকেই তারা ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা যারা রাজনৈতিক ময়দানে কাজ করি বা আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আমরা সবাই খুব ভালো করে জানি কতবার তারা ডিক্লারেশন পর্যন্ত দিয়েছে কর্মসূচির, এবং সেই কর্মসূচি কতটুকু কত স্বল্প পরিসরে তারা আসলে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সেই জায়গায় বড় কিছু বদলায়নি। এবং এই শক্তিগুলো দেখেন হঠাৎ করে তো আর ডলার নিয়ে এসে বাংলাদেশের টাকা ভাঙিয়ে এইভাবে তারা আসলে খেলা হয় না। অনেক এখানে আমাদের লোকাল কারেন্সি, যেমন মনে করেন আমরা এই জিনিসটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে, শুধু আমরা না, মানে আমরা অনেকেই এই পর্যন্ত আমরা আবেদন করেছি বা উপদেশ দিয়েছিলাম যে ডিমনিটাইজেশন, 1000 টাকার নোট, যেটাতে আর কি ওই যে তাদের গুপ্তধন যেভাবে আর কি ইসে করা, এই 1000 টাকার নোট যদি ডিমনিটাইজ করে দেয়, একটা অল্প সময় দিয়ে 1 সপ্তাহ 10 দিন সময় দিয়ে ডিমনিটাইজ করে দেয়, তাহলে এদের অনেকের মানে তাদের এই যে লোকাল যে চুরির টাকা গুপ্তধনগুলো তারা লুকিয়ে রেখেছে, এগুলো বাতিল হয়ে যাবে। এখানে কিছু শক্তি বাতিল হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে তারা আরও ক্ষমতায়ন করতে পারে, এটা নিয়ে 12 মাস ধরে আমরা বলে এসেছি, এখন পর্যন্ত কিছু হয়নি। এবং এই যে আপনি আমাদের মাননীয় হোম অ্যাডভাইজারের কথা বললেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা আছে, তবে আমরা অনেক আগে থেকে বলে আসছি যে সবচেয়ে দুর্বল জায়গার মধ্যে একটা হলো আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়। উনি এখন পর্যন্ত আসলে শক্ত কোনো কর্মকাণ্ড না দেখাতে সক্ষম হয়েছেন, না জনগণের ভেতরে কোনো আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন যে উনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নয়ন হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন হবে। সো এই জায়গাতে উনি আসলে কি বলছেন, কতখানি বলছেন, এখানে পুরো একটা সরকার ব্যবস্থা আছে, মানে পুরো একটা মেকানিজম আছে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কিভাবে কিসের দায়ভার নিচ্ছেন বা নিচ্ছেন, এটা পরিষ্কার করা খুব প্রয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে যখন আসলে এই ধরনের কথা আসে, তখন আসলে সাধারণ জনগণের জন্য আতঙ্কিত হওয়াটাও আরেকটু বেশি স্বাভাবিক বলে মনে করেন? এটা তো নিশ্চয়ই স্বাভাবিক। আর আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে মানে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং অনেক দিন ধরে আছেন, এটাও কিছু দুঃখজনক। বিকজ উনি অনেক আগে থেকেই প্রমাণ করেছেন পরিষ্কার যে উনি এইখানে যেই শক্ত
পদক্ষেপগুলো নেওয়া দরকার বা যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেননি, এবং হয়তো নেয়ার ক্ষমতা ওনার নেই বা এবিলিটি ওনার নেই। এবার বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমি গোলাম সরওয়ার মিলন আপনাকে একটু জিজ্ঞাসা করি, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম দুটি একটু আমি আপনাকে পড়ে শোনাতে চাই। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হবে। 8 আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তি সহ মোটরসাইকেল, মাইক্রোবাস, অন্যান্য যানবাহন তল্লাশি করা হবে। এই ধরনের তল্লাশি বা যে অভিযান পরিচালনার কথা বলা হচ্ছে সেখানে আসলে কোনো নিরপরাধ ব্যক্তিও যে সেখানে আটক হবেন না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি কি? না, সেই নিশ্চয়তা কেমনে পাবেন? সেখানে নিরাপদ লোক বেশি বিব্রত হবে এবং নিরাপদ লোকদের উপরই বেশি হবে, কারণ যারা ক্রাইম করবে তারা এগুলিকে এড়িয়েই করার চেষ্টা করবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আজকে আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, এটা ঠিক আছে, সরকার তো তার পদক্ষেপ নিবেই, কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের যেটা উনি, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনার কথা, আপনার চেহারা নকল করে, শেখ হাসিনার চেহারা নকল করে, কিংবা ডক্টর কত কিছু আমরা দেখি না ইয়েতে, তো এরকম তো হবেই। তো এগুলিকে মানে প্রোটেক্ট করার জন্য তো আমাদেরও সেরকম ব্যবস্থা থাকতে হবে। 1। 2 নম্বর হচ্ছে যে চাঁদাবাজদের বিরুদ্ধে আজকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং সেখানে কিন্তু বিএনপি, আমরা যতটুকু দেখেছি রাজনৈতিক কর্মী হিসাবে তারা সাংগঠনিকভাবে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আজকে শুনতেছি জামাতের লোকেরাও নাটোরে চাঁদাবাজি করছে, যা এনসিপির লোকেরা চাঁদাবাজি করতেছে। তো আর যদি চাঁদাবাজি করে তাই সেই জায়গায় এই যে কি বললেন 29 জুলাই থেকে সর্বোচ্চ নিরাপত্তা যেমন দরকার, তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে সে অ্যাকশনটা দরকার, এবং সেটা তো সরকার করবে। এবং আজকে আরেকটা কথা বলতে চাই, দেখেন এই যে নিবন্ধিত দলের কথা বললেন আমার হাবিব ভাই, আমরা জনতা পার্টি বাংলাদেশ, যার স্লোগান হচ্ছে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা অনিবন্ধিত দল, আশা করি আমরা নিবন্ধন পেয়ে যাব শর্ত পূরণ করে যা যা দিয়েছে। তো তাদেরকে 4টা দলের মধ্যে ডাকা হয়, হোয়াই নট উই? এই কারণে বলছি, আপনারা বলবেন তারা তারুণ্যের শক্তি, ওকে, আমাদের মধ্যে তো আমরা শো আপ করি না, আমরা পুলিশের ছত্রছায়ায় গিয়ে আমরা নিজেকে আমরা কিংস পার্টির মতো আচরণ করি না। আমাদের এই সরকারের আশীর্বাদ পুষ্ট, হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ পুষ্ট মানলাম, তারা তাদের আশীর্বাদ পুষ্ট একটা রাখছে, ঠিক আছে, আমি এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে তারা কিভাবে মানে এই জায়গাটা পায় বড় 4টা দলের মধ্যেই? আমাদের মধ্যে ওই যে বললাম প্রথমে, আমার প্রথম পর্যায়ে বক্তব্য, আমাদের মধ্যে উইজডমওয়ালা লোক আছে, আমাদের মধ্যে আবার সেই ঐক্যেরও অভাব দেখা যাচ্ছে। হাবিবুর রহমান হাবিব, এই যে ঐক্যমত্য কমিশনের বারবার মিটিং এর কথা আমাদেরকে গোলাম সরওয়ার মিলনও বলছিলেন যে অনেক রাজনৈতিক দলকেই ডাকা হচ্ছে না, কিন্তু এনসিপিকে আসলে এমন অনেক তথ্যই দেওয়া হচ্ছে যেটা আসলে অন্যান্য বড় রাজনৈতিক দলও জানতে পারছে না। সেখানে জুলাই সনদের খসড়া তারা গ্রহণ করতে পারি না এমন বক্তব্য দিয়েছে এনসিপি, এবং তারা এটি তীব্র বিরোধিতা করেছেন, সেই বক্তব্য তারা রেখেছেন। এরকম একটি যখন আমরা ঐক্য থেকে আরেকটু দূরে সরে যাচ্ছি, এরকম পরিস্থিতিতে আইন উপদেষ্টা আজকে বলেছেন শেখ হাসিনার অডিওগুলো শুনে বোঝা যায় তার এখনো প্রতিশোধ নেবার ইচ্ছা আছে, এবং তিনি শেখ হাসিনা তার দোষরা যে অপরাধ করেছে এটি 1971 সালে পাকিস্তানি বাহিনীর সাথে তুলনা করেছেন। পরবর্তীতে যদিও তিনি আবার তার ফেসবুক ভেরিফাইড পেজে 5ই আগস্টকে 71-এর সাথে তুলনা করার জন্য ক্ষমা চেয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে আমরা সুযোগও করে দিচ্ছি কি খানিকটা আসলে এই দোষদেরকে ষড়যন্ত্র করার জন্য কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য? না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তো সরকারই দায়ী। সরকার তো সঠিক মতো পদক্ষেপ সঠিক সময় নিচ্ছে না। একটা দলের প্রতি এত অন্ধ হয়ে গেছে, তাদের সব কিছু দিয়েই তাদেরকে সহায়তা করতে, অন্য দলগুলি সেখানে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না বা করতেছে না। আর 71-এর সাথে 71-এ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, জামাত সেটা করেছে, তারা রাজাকার সৃষ্টি করেছিল, তারা শান্তি কমিটি বানিয়ে সেখানে মেয়েদেরকে তুলে দিয়েছিল। সেই রাজাকার আলবদর আলসম সৃষ্টিকারীরা তো আজকে বাংলাদেশের রাজনীতি করতে এবং দাপট দেখাচ্ছে, তারা এই যে সনদ মানে না, ওদের তো বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না। জামাত তো একসময় বিএনপির সাথেও রাজনীতি করেছে, আপনাদের সাথে নির্বাচন ছিল, তখন আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তখন আমরা ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য যখন গ্রামের মধ্যে জামাতকে কাজে লাগিয়েছেন। লাগে না, যেমন গ্রামে যদি একটা ধরেন হিংস্র জন্তু প্রবেশ করে, তখন কার সাথে কার মারা আছে, কে মুসলমান, কে হিন্দু, কে ভাই, কে দেখেন সবাই মিলে কৌশলের অংশ। আমরা সেই হিসাবে ওই ফ্যাসিস্টকে প্রতিহত করার জন্য আসলে আমরা সেটাকে বরণ করেছিলাম। এখন তার মানে কি তাই তারপরে সে তার হিংস্র দন্ত বের করে আমাকে থাবা মারবে? এখন জামাত যেটা করতেছে